বিগত ২৫ বছর ধরে আমাদের যে গণতন্ত্র এই দেশের রাজনীতির মূল ভিত্তি, সেই গণতন্ত্রকে কিন্তু ব্যবহার করা হয়েছে মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে। এবং গণতন্ত্রের মোড়কে মূলত এখানে ব্যক্তি শাসনটাই চালু হয়েছে এবং একটা পরিবারতান্ত্রিক শাসন চালু হয়েছে। আরেকটা জিনিস অত্যন্ত দুঃখজনক, সেটা হলো মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি। সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম করে জাতিকে বিভক্ত করা হয়েছে এবং মানুষের উপরে এক ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, যে সবাইকে বলা হয়েছে যে যার সাথেই দলের অমত বা আওয়ামী রাজনীতির যার প্রতি তার সাথে বিরূপ ধারণা আছে তাকেই বলা হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী। এই মুক্তিযুদ্ধের বিরোধী আখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন এবং একটা অত্যাচারের খড়গ নেমে এসেছে এবং এটাকে কখনো কখনো গণ আন্দোলনের রূপে একটা ফেব্রিকেটেড মুভমেন্ট তৈরি করে আমাদের সমাজটাকে বিভক্ত এবং এক ধরনের জুলুম শোষণের মধ্য দিয়ে মানুষকে নানাভাবে অত্যাচার করা হয়েছে, মানুষকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শাহবাগে যে আন্দোলনটা অ্যাপারেন্টলি তৈরি করা হয়েছে, এটা মূলত করা হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য, কিন্তু এটার বিরোধী দলকে এলিমিনেট করার যে একটা প্ল্যান ছিল, তারই একটা অংশ ছিল আলেম ওলামাদের উপরে দমন নিপীড়ন চালানো। এবং এটার পেছনে যে ভারতের একটা প্রচ্ছন্ন হাত ছিল, সেটা কিন্তু ক্রমান্বয়ে আমরা অনুভব করতে পেরেছি বা বুঝতে পেরেছি। তো এই যে একটা বিরোধী দলকে দমন করার জন্য একটা গণ আন্দোলনের মোড়কে এক ধরনের একটা প্রচেষ্টা, এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং সেটার কারণে আলেম ওলামাদের উপরও পরবর্তীতে একটা অত্যন্ত কঠিন একটা নির্যাতন নিপীড়ন করে সমাজটাকে বিভক্ত করা হয়েছে। বিচারালয়কে ব্যবহার করে একটা প্রহসনমূলক বিচারের মাধ্যমে এই যে দেশে একটা প্রথমবারের মতো যে আপনার একটা বিচারিক হত্যাকাণ্ডের পরিবেশ যেটা তৈরি করা হয়েছিল, সেটা ছিল অত্যন্ত একটা বিভীষিকাময় এবং দম বন্ধ হওয়া একটা পরিবেশ মানুষের জন্য, যেটা ছিল খুবই একটা আতঙ্কজনক। এর আগে তারা যেটা করেছে সেটা হচ্ছে 2011 সালে এই সুপ্রিম কোর্টকে ব্যবহার করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করিয়ে নিয়েছে এবং এটার মাধ্যমে তারা তাদের এই একদলীয় বাকশাল কায়েমের একটা পথকে সুগম করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 1996 সালে তারাই আন্দোলন করেছিল এবং তারাই দাবি করছে যে এটা তাদেরই আন্দোলনের একটা ফসল। এই আওয়ামী লীগ দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসার পরে তারা বিরোধী দলের উপরে পর্যায়ক্রমে অত্যাচার, গুম, খুন, নির্যাতন শুরু করলো, মিথ্যা মামলা দেওয়া শুরু করলো এবং তাদের যে এই যে ফ্যাসিবাদের নগ্ন প্রকাশটা সেখান থেকে শুধু সেটা না, কিন্তু ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় সেনা বিদ্রোহের নাম করে বা বিডিআর বিদ্রোহের নাম করে আমাদের দেশের 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেটা এখন আমরা প্রকাশ পাচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে পরবর্তীতে সেনা প্রধানের লিখায় এই জিনিসটা স্পষ্ট হয়েছে যে এটা ছিল একটা সুগভীর ষড়যন্ত্র আমাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য। এর পরের ফেসে তারা যেটা শুরু করে সেটা হচ্ছে এই নির্যাতনটা ধীরে ধীরে সাংবাদিক, শিল্পী, লেখক এদের উপরে তারা এই গুম খুনের তাদের নির্যাতনটা শুরু করে। রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রদের উপরে তাদের এই ভয়াবহ নির্যাতনটা শুরু হয়। পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছে যে কেউ যেন ভয়ে মুখ খুলছে না। অর্থাৎ আপনি রাজপথে নামবেন, আপনাকে সেখানে গুলি করা হবে। আপনি একটা প্রতিবাদ করবেন, আপনার ছবি ছড়িয়ে দেওয়া হবে, আপনার নিরাপত্তাহীনতার মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি একটা স্ট্যাটাস লিখবেন, আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। এই যে একটা সামগ্রিক ভীতিকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন যেটা গড়ে ওঠা দরকার ছিল, সবাই মিলে একটা বুদ্ধিবৃত্তিক এবং রাজপথে নেমে একটা সাহসী ভূমিকা রাখা দরকার ছিল, সে জায়গায় আমরা দেখলাম যে একটা ব্যর্থতার চিহ্ন আমরা দেখলাম এবং মানুষের মধ্যে এটা মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বুঝি এই ফ্যাসিবাদকে আর পরাজিত করতে পারবে না বা ঘুরে দাঁড়াতে পারবে না। রাজনৈতিক শূন্যতা, প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা এবং জনমানুষের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা, এই বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হবে, এই দায়বদ্ধতা থেকেই মূলত আমরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য অনুপ্রাণিত হই এবং আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা একটা দায় বোধ করি। রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর, সম্মুখে জয় কাটবে এবার বৈষম্যের ঘোর।